হ্যাঁ, যান্ত্রিক ত্রুটি কাটিয়ে আমরা আমাদের অনলাইন ক্লাসে ফিরে এসেছি। আমি আবারও দুঃখিত, কিন্তু বিষয়টি একেবারেই অনাকাঙ্ক্ষিত ছিল। যাই হোক, আমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়ের সামগ্রিক আয় ব্যয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সামগ্রিক আয় এবং সামগ্রিক ব্যয় এই দুটো মূলত একটা দেশের সর্বমোট জনসাধারণের সকল নাগরিকের আয়কে একসাথে করলে হয় সামগ্রিক আয়, এবং সকল নাগরিকের আয়কে একসাথে করলে ব্যয়কে একসাথে করলে হয় সামগ্রিক ব্যয়। সামগ্রিক ব্যয় আয় এবং সামগ্রিক ব্যয় দুটো ধারণা পরস্পরের সাথে সম্পর্কিত। অর্থনীতিতে উৎপাদন এবং আয় দুইটা কথা পরস্পর পরিপূরক, অর্থাৎ উৎপাদন ছাড়া কোনো আয় হয় না। অর্থনীতিতে যা আয় হয় সব হচ্ছে উৎপাদন থেকে হয়, উৎপাদন ছাড়া অর্থনীতির কোনো আয় হয় না। আবার অর্থনীতি যখন ভারসাম্য অবস্থায় থাকে তখন অর্থনীতিতে আয় এবং ব্যয়ের পরিমাণ পরস্পর সমান হয়। কারণ একজন ব্যক্তির আয় আর একজন ব্যক্তির ব্যয়ের ফলে সৃষ্টি হয়। অর্থাৎ আমি যদি বাসা থেকে বের হয়ে কোথাও রিক্সা চড়ে যাই, এখন অবশ্য বাসা থেকে বের হয়ে রিক্সা চড়ে যাওয়াটা ঠিক হবে না, এখন বাসা থেকে বের না হয় ভালো। স্বাভাবিক সময়ের কথা বলছি, যদি আমি রিক্সা চড়ে যাই, তাহলে আমি রিক্সাওয়ালাকে যদি 20 টাকা দিই, তাহলে 20 টাকা আমার ব্যয়, এই 20 টাকা হচ্ছে রিক্সাওয়ালার আয়। রিক্সাওয়ালা 20 টাকা দিয়ে কোনো খাবার দাবার কিনে খেলো, তাহলে 20 টাকা হচ্ছে ওই দোকানদারের আয়, রিক্সাওয়ালার হচ্ছে 20 টাকা ব্যয়। এই জন্য অর্থনীতিতে আয় এবং ব্যয় পরস্পর, সামগ্রিক আয় এবং ব্যয় পরস্পর সমান হয়। যাই হোক, আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই। প্রথমে আমরা সামগ্রিক আয়ের সংজ্ঞাটা দেখব। সামগ্রিক আয় অবশ্যই একটি দেশের কথা বলা হচ্ছে, বিবেচনা করা হচ্ছে। তো একটি দেশে সাধারণত এক বছরে মোট উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবার আর্থিক মূল্যই হচ্ছে সামগ্রিক আয়। একটা নির্দিষ্ট সময়ে মোট উৎপাদিত দ্রব্য সামগ্রী এবং সেবা, দ্রব্য সামগ্রী এবং সেবা এই দুইটা বিষয়ে ব্যাখ্যার দাবি রাখে। দ্রব্য সামগ্রী হচ্ছে যেগুলো শারীরিক উপস্থিতি আছে, অর্থাৎ যেগুলোকে চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, এগুলো হচ্ছে দ্রব্য সামগ্রী। যেমন একটি কলম, একটা মোবাইল, একটি বই, এক কাপ চা, এগুলো হচ্ছে দ্রব্য সামগ্রী। সেবা, সেবা হচ্ছে যেগুলো থেকে মানুষ উপকৃত হয় কিন্তু এগুলো কোনো শারীরিক উপস্থিতি নেই। যেমন আমরা একটা রিক্সা চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলাম, এখানে আমি বস্তুগত কোনো লাভ পেলাম না, শুধুমাত্র আমি আমার এক জায়গা থেকে অন্য জায়গাটা আরামদায়কভাবে যাওয়ার প্রয়োজন ছিল, সেটা যেতে পারলাম। এরকম ভাবে একজন ডাক্তারের কাছ থেকে আমি পরামর্শ নিলাম, একজন উকিলের পরামর্শ নিলাম, ইত্যাদি ইত্যাদি হচ্ছে সেবা। তো আমরা সামগ্রিক আয়ের বিভিন্ন ধারণা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম ধারণাটা হচ্ছে মোট দেশজ উৎপাদন। আমরা প্রায় খবরে, টেলিভিশনের খবরে ইত্যাদি জায়গায় আমরা জিডিপি নিয়ে প্রায় কথা শুনি। জিডিপিটা আসলে কি? এটাকে যদি আমরা পূর্ণরূপ করি তাহলে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। সংজ্ঞাটা একটু দেখে নেই। একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমার ভিতরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টি হল মোট দেশজ উৎপাদন বা জিডিপি। এখন চূড়ান্ত দ্রব্য সামগ্রিক বা সেবা বলা হচ্ছে কেন?
চূড়ান্ত দ্রব্য সামগ্রী বা সেবাটা কি? দ্রব্য সামগ্রীকে আমরা তার ব্যবহারের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাথমিক দ্রব্য, যেটা থেকে আবার অন্য কোনো দ্রব্য উৎপাদন করা হবে। মাধ্যমিক দ্রব্য, মাধ্যমিক দ্রব্য ওটা প্রাথমিক দ্রব্য থেকে আসে, কিন্তু সেটা থেকে আবার অন্য কোনো দ্রব্য উৎপাদন করা হয়। আর চূড়ান্ত দ্রব্য হচ্ছে যে এটার পরবর্তীতে আরো কোনো রূপান্তর হয় না। যেমন আমরা যদি চিন্তা করি, গম গম হচ্ছে প্রাথমিক দ্রব্য। গম থেকে আটা তৈরি করা হয়, সেটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য। আটা থেকে রুটি, পাউরুটি, বিস্কিট ইত্যাদি তৈরি করা হয়, সেই দ্রব্যটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য। তাহলে যদি আমরা চূড়ান্ত দ্রব্য কেন বিবেচনা করতে হচ্ছে, কারণ যদি আমরা চূড়ান্ত দ্রব্য বিবেচনা না করি, মাধ্যমিক দ্রব্য বিবেচনা করি, আটা, আমি যদি গম একবার বিবেচনা করি, গম গমের দাম আমি হিসাব করলাম, আবার আবার নেওয়া লাগতে পারে আটার দাম, আবার নেওয়া লাগতে পারে বিস্কিটের দাম। যাই হোক, আমরা পরবর্তীতে এই আলোচনাটা আসবো যে কেন চূড়ান্ত দ্রব্যের কথা বলা হচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট সময়ে ভৌগোলিক সীমানার ভিতরে, দেশের সীমানার ভিতরে যা হবে সেটা, যাই উৎপাদন হোক, সেটা আমার দেশের নাগরিক করতে পারে বা অন্য কোনো দেশের নাগরিকও যদি এই দেশে উৎপাদন করে, তাহলে সবার আয়টাকে আমরা মোট দেশজ উৎপাদন বলবো। এখন আমরা মোট দেশজ উৎপাদন এর একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা একটু দেখব। আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা ঘর আসছে দ্রব্য বা সেবা কর্ম, তারপরে আসছে হচ্ছে উৎপাদনের পরিমাণ, প্রতি এককের দাম, তারপরে আসছে মোট আয়। একটা দেশে অনেকগুলো দ্রব্য উৎপাদিত হয়। আমরা ধরলাম যে ধান উৎপাদিত হয়, গম উৎপাদিত হয়, পাট উৎপাদিত হয়, কাপড় উৎপাদিত হয়, ইত্যাদি ইত্যাদি অনেক দ্রব্য উৎপাদিত হয়। আমরা যদি দ্রব্যগুলোকে ক্রম অনুসারে সাজাই, 1 2 3 4 5, এভাবে 5 নম্বর 10 নম্বর দ্রব্যগুলো সাজাই, তাহলে আমরা ধরলাম যে একটা দ্রব্য হচ্ছে 1 নম্বর দ্রব্য। তাহলে এটা উৎপাদনের পরিমাণ সারা বাংলাদেশে কতটুকু ধান হলো, সেই ধানের পরিমাণটা নিতে হবে। সেই ধানের পরিমাণটা সাপোজ 101 পরিমাণ। এখন প্রতি মন ধানের দাম কত সেটাকে আমার নিতে হবে। প্রতি মন ধানের দাম হচ্ছে ধরলাম পি টাকা। তাহলে ধান বাবদ সারা বাংলাদেশের আয় কত হবে? x1 ইন্টু p1, মোট আয় হচ্ছে x1 ইন্টু p1। একইভাবে যদি আমরা দ্বিতীয় কোনো দ্রব্য হিসাব করি, দ্রব্যটির উৎপাদনের পরিমাণ x2, দাম হচ্ছে p2, তাহলে মোট আয় হচ্ছে x2 p2। আমি যদি আরেকটা দ্রব্য হিসাব করি, দ্রব্যটি হচ্ছে তৃতীয় দ্রব্য x3, দাম p3, তার মোট আয় হচ্ছে x3 p3। তাহলে এই অবস্থায় আমার টোটাল, আমার মোট দেশজ উৎপাদন বা জিডিপি, ধরলাম দেশে 3টি দ্রব্যই আছে, তাহলে জিডিপির পরিমাণ কত হবে? প্রথম দ্রব্যের আয় যোগ করতে হবে, দ্বিতীয় দ্রব্যের আয় যোগ করতে হবে এবং তৃতীয় দ্রব্যের আয় যোগ করতে হবে। অর্থাৎ এই যে কলামটা আছে, এই কলামের মোট আয়গুলো এখন আমাকে যোগ করতে হবে। এখন এই কলামের আয়গুলো যদি আমি যোগ করি, তাহলে এটা ফলাফল কি হবে? অর্থাৎ x1 p1 প্লাস x2 p2 প্লাস x3 p3 আমাকে যোগ করতে হবে। এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি, যোগফলটাকে সংক্ষেপে লিখতে পারি। এটাকে লিখতে পারি যে সামেশন। সামেশন, এই যে চিহ্নটা আসছে এটা হচ্ছে সামেশন। সামেশন অর্থ হচ্ছে যোগ। অর্থাৎ আমি এই তিনটা পদকে একসাথে যোগ করব। তো এখন আমরা যদি এই পদগুলোর মধ্যে খেয়াল করি, x এবং p সবগুলোর মধ্যে আছে, 1 1 2 2 3 3 এরকম আছে। তাহলে আমি এখান থেকে x কমন উপাদান, p ও কমন, কিন্তু 1 2 3 এগুলো কমন না। তাহলে এইগুলো পরিবর্তে যদি আমি i ব্যবহার করি, তাহলে লিখতে পারি xi pi, অর্থাৎ 1 এর পরিবর্তে 1 2 3 এগুলো পরিবর্তে i ব্যবহার করেছি। তাহলে এই i এর মানটা কত থেকে শুরু হচ্ছে? i এর মানটা শুরু হচ্ছে 1 থেকে এবং শেষ হচ্ছে 3 পর্যন্ত। এটাকে সংক্ষেপে বলা হয় সামেশন i ইকুয়াল টু 1 2 3 xi pi। অর্থাৎ আমি
এই যে x1 প্লাস p1 প্লাস x2 প্লাস p2 প্লাস x3 প্লাস p3 এটাকে যদি সংক্ষেপে লিখি তাহলে লেখা যায় সামেশন i ইকুয়াল টু 1 টু 3 xi pi। এই জিনিসটা বুঝতে অনেকের সমস্যা হয়, এই জন্য আমি একটু সময় নিয়ে এটা আলোচনা করলাম। আমরা ধরলাম যে তিনটি দ্রব্য যে ধরলাম, আসলে তো তিনটি দ্রব্য থাকে না, একটি দেশে অসংখ্য দ্রব্য এবং সেবা কর্ম উৎপাদিত হয়। তাহলে আমরা ধরে নিলাম যে দেশে n সংখ্যক দ্রব্য সামগ্রী এবং সেবা কর্ম উৎপাদিত হয়েছে। তাহলে n তম দ্রব্যটির উৎপাদনের পরিমাণ ধরলাম xn, দ্রব্যটির প্রতি একক দাম ধরলাম pn। তাহলে n তম দ্রব্যটির জন্য আয় হবে xn pn। এখন যদি আমি সবগুলো যোগ করি তাহলে যোগফলটা কি হবে? যোগফলটা আগের মতোই হবে x1 p1 প্লাস x2 p2 প্লাস x3 p3 প্লাস ডট 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 xn pn। এটা সমান লেখা যায় সামেশন i ইকুয়াল টু 1 to n xi pl। আশা করি সবাই সেটা বুঝতে পেরেছ। এইভাবে আমরা উৎপাদিত দ্রব্য সামগ্রী এবং সেবার একটা নির্দিষ্ট সময় 1 বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত হচ্ছে সবগুলোর প্রত্যেকটি দাম বাবদ বা বিক্রি করা বাবদ যে দামটা, যে মোট আয়টা হয়, সেই সবগুলো আয়কে যদি একসাথে যোগ করি তাহলে আমরা পাবো জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি আমরা জেনেছি এটা। জিডিপিকে আমরা এতক্ষণ যেই সূত্রটা দেখলাম সেটা হচ্ছে আয়ের দৃষ্টিকোণ থেকে। আমি আগেই বলেছিলাম যে একটি দেশের আয়ের পরিমাণ এবং ব্যয়ের পরিমাণ পরস্পর সমান হয়, যা আয় হয় তাই ব্যয় হয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সঞ্চয় তো আয় যদি যা আয় হয় তাই যদি ব্যয় হয় তাহলে সঞ্চয় হবে না। এটা দেশের প্রেক্ষাপটে সঞ্চয় হবে, এই সঞ্চয়টা আবার ব্যয় হবে। সঞ্চয়টা ব্যয় হবে কিন্তু বিনিয়োগ ব্যয় বলবে এটাকে। সঞ্চয়টাকে যখন আমরা কোনো কাজে ব্যবহার করব, কোনো একজন উৎপাদনকারী ব্যবহার করবে, তখন সেটা ব্যয় হবে, সেটাকে বলা হয় বিনিয়োগ ব্যয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মোট দেশজ উৎপাদন জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। সি হচ্ছে ভোগ ব্যয়, আই হচ্ছে, আমরা দেখি সি হলো কনজামশন মানে ভোগ, আই হচ্ছে ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, এবং জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয়। এখন আমরা যদি আমি যেটা বলছিলাম যে যদি আয় আর ব্যয় সমান হয়ে যায় তাহলে সঞ্চয়টা কি হবে? সঞ্চয়, এই আয়টাই আসলে সঞ্চয়। মানুষের সঞ্চয় থেকে আবার বিনিয়োগ ব্যয় হয়, আর সরকারকে যে আমরা কর দেই সেই কর থেকে আবার সরকারি ব্যয় হয়, সেটা হচ্ছে জি। এখন জিডিপি কে আবার আরেকটা আমরা সূত্র দেখলাম, সেটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এটা কখন হবে? এটা হবে আমাদের দেশে যেই পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত হয়েছে তার সবগুলোই তো আমরা নিজেরা ভোগ করতে পারি না হয়তো। যেমন আমাদের দেশে অনেকগুলো শার্ট উৎপাদিত, গার্মেন্টস ফ্যাক্টরি অনেকগুলো শার্ট উৎপাদিত হচ্ছে, এই সবগুলো শার্ট তো আমরা নিজেরা গায়ে দিই না। তাহলে কিছু কিছু শার্ট আমাদের বিদেশে রপ্তানি হয়, এই যে সেটা হচ্ছে এক্স, সেটা আমাদের উৎপাদনের জিনিস, সেটা আমাদের আয় হচ্ছে এখান থেকে। আর আমরা আমাদের তেলের খনি নেই, আমরা পেট্রোলিয়াম জাতীয় জিনিস আমদানি করি। যেহেতু আমরা পেট্রোলিয়াম জাতীয় জিনিস আমদানি করি, এই আমদানি যেটা করি আমরা ভোগ করছি কিন্তু আমরা উৎপাদন করিনি, সেই জন্য এটাকে বাদ দিতে হবে। যেহেতু আমরা ভোগ করছি, আমি বলছি যে যেটা ভোগ করা হয়, যেটা ব্যয় হয়, সেটাই হচ্ছে উৎপাদন, কিন্তু আমরা তো সেটা উৎপাদন করিনি, আমরা শুধু ভোগ করছি। সুতরাং এই যে জিনিসটা, এমটা বাদ দিতে হবে। আর আমরা যেটা ভোগ করিনি কিন্তু বিদেশে চলে গেছে, এক্সপোর্ট করেছি, সেটা যোগ করতে হবে। অর্থাৎ মোট দেশজ উৎপাদন হবে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এই এক্স মাইনাস এম কে আবার বলা হয় এনএক্স। এনএক্স মানে হচ্ছে নিট এক্সপোর্ট। অর্থাৎ যদি একটা দেশে রপ্তানি বেশি হয়, আমদানি কম হয়, তাহলে সেটাকে বলা হবে তার নিট এক্সপোর্ট হচ্ছে পজিটিভ। যদি আমদানি বেশি হয়, রপ্তানি কম হয়, তাহলে তার নিট এক্সপোর্ট হবে নেগেটিভ। অর্থাৎ
যদি একটা দেশের রপ্তানি বেশি হয় আমদানি কম হয় তাহলে মোট দেশজ উৎপাদন বেশি হবে, আর যদি আমদানি বেশি হয় রপ্তানি কম হয় তাহলে মোট দেশজ উৎপাদন কম হবে, জিডিপির পরিমাণ কমবে। আমরা আগে বলেছি এক্স হচ্ছে এক্সপোর্ট আর এম হচ্ছে ইম্পোর্ট। তো এই হচ্ছে আমাদের মোট দেশজ উৎপাদন বা জিডিপি সম্পর্কে আমাদের ধারণা। আমরা পরবর্তী স্লাইডে অগ্রসর হতে পারি। এরপর আসছে জিএনআই। জিএনআই কাকে বলে? একটি দেশের নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, দেশের নাগরিকগণ দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমানার বাইরে উৎপাদন কাজে জড়িত থেকে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টি হচ্ছে জিএনআই বা মোট জাতীয় আয়। জিএনআই মানে হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম। অর্থাৎ বাংলাদেশের জন্য, বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশের ভিতরে হোক বাংলাদেশের বাইরে হোক যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যই হচ্ছে জিএনআই। জিডিপি এর সাথে জিএনআই এর পার্থক্যটা হচ্ছে জিডিপির বেলায় দেশের অভ্যন্তরে দেশের সীমানার ভিতরেই যারাই উৎপাদন করুক, বাংলাদেশের নাগরিক করুক বাংলাদেশের নাগরিক ছাড়া করুক, সবার আয়টাই একসাথে হবে। কিন্তু জিএনআই এর বেলায় শুধুমাত্র বাংলাদেশের নাগরিক হবে, সে দেশের ভিতরে উৎপাদন করতে পারে অথবা দেশের বাইরে উৎপাদন করতে পারে। অর্থাৎ আমাদের দেশে যদি কোনো কোনো বিদেশি নাগরিক থাকে, সে যদি উৎপাদন করে তাহলে সেটা জিডিপিতে আসবে কিন্তু জিএনআই আসবে না। আবার আমার দেশের কোনো প্রবাসী ভাই, উনি বাইরের দেশে কাজ করে মানে রোজগার করছেন, ওনার যে আয়টা সেটা আমার দেশের জিডিপিতে আসবে না, কারণ উনি আমার দেশের সীমানার ভিতরে নেই। কিন্তু উনি আমার, যেহেতু আমার দেশের নাগরিক সেহেতু ওনার আয়টা জিএনআইতে আসবে। অর্থাৎ এক কথায় প্রবাসীদের আয় জিএনআই অন্তর্ভুক্ত হবে কিন্তু জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না, এবং বিদেশিদের আয় বিদেশিদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হবে কিন্তু জিএনআই অন্তর্ভুক্ত হবে না। আমরা জাতীয় আয়ের একটা সূত্র আসছে দেখছি এখানে, জিএনআই ইকুয়াল টু সামেশন আর প্লাস সামেশন ডব্লিউ প্লাস সামেশন আই প্লাস সামেশন পাই। এক্ষেত্রে সামেশন আর যে প্রথম মানটা, এটা হচ্ছে আর ফর রেন্ট অর্থাৎ খাজনা, এটা হচ্ছে সামেশন ডব্লিউ মানে হচ্ছে ওয়েজ মানে মজুরি, সামেশন আই এটা হচ্ছে ইন্টারেস্ট সুদ, আর সামেশন আর এটা হচ্ছে সামেশন পাই এটা হচ্ছে আমার প্রফিট, পাই হচ্ছে মুনাফার জন্য। আমরা জানি আমাদের উৎপাদনের 4টি উপকরণ: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমির জন্য পাবো আমরা হচ্ছে খাজনা আর, শ্রমের জন্য পাবো হচ্ছে ডব্লিউ মজুরি, এবং আমাদের মূলধনের জন্য পাবো আই ইন্টারেস্ট সুদ, এবং সংগঠক যিনি ওনার মুনাফা হবে পাই। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু পরিষ্কার করা যেতে পারে। এখন গ্রামে অনেক লোক আছে যাদের জমি থাকা সত্ত্বেও জমি চাষ করেন না, তার জমি অন্য কোনো একজন ব্যক্তি চাষ করেন। এখন যে ব্যক্তি এই জমিটা চাষ করেন উনি হচ্ছেন সংগঠক, যার জমি উনি হচ্ছেন জমির মালিক, উনি পাবেন খাজনা। এখন উনি যদি, যে ব্যক্তি এই জমি চাষ করার দায়িত্ব নিল, সে যদি নিজে কাজ না করে বা নিজে কিছু কাজ করলো, অন্য অন্য কাজের জন্য আরো কিছু শ্রমিকের সাহায্য নিল, তাহলে এই শ্রমিককে যে মজুরিটা যে অর্থটা দেওয়া হবে সেটা হচ্ছে ডব্লিউ, এবং
ওনার যদি নিজের ট্রাক্টর থাকে, ওনার যদি নিজের কোনো ট্রাক্টর না থাকে বা সেলো মেশিন না থাকে বা পানি সেচের কোনো ব্যবস্থা না থাকে, সে যদি অন্য কারো কাছ থেকে সেচের ব্যবস্থা করে, তাহলে সেই ক্ষেত্রে যেই টাকাটা দিতে হবে সেই সেই সেচের যন্ত্রের মালিককে বা ট্রাক্টর মেশিনের মালিককে, সেটা হচ্ছে আয়। এই সব কিছু দেওয়ার পরে তার কাছে যে থাকবে সেটাই হচ্ছে মুনাফা বা পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জমির মালিক, যার জমি, উনি পাচ্ছেন আর খাজনা। আর যিনি এই জমিতে শ্রম দিচ্ছেন উনি পাচ্ছেন মজুরি। যিনি এই জমিতে পানি সেচের ব্যবস্থা করে দিলেন, যার মেশিন থেকে, যার পাম্প থেকে পানি নিয়ে আসা হলো, এবং যার ট্রাক্টর বা নাঙল দিয়ে জমি চাষ করানো হলো, উনি পাচ্ছেন হচ্ছে মূলধনের বাবদ সুদ। এবং সর্বশেষ যে ব্যক্তি জমিটা চাষ করার দায়িত্ব নিয়েছিল, সে যা পাবে সেটাই হচ্ছে তার মুনাফা বা পাই। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি যারা উৎপাদন করে তারা কোনো না কোনো শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। সারা বাংলাদেশে যত মানুষ আছে তারা সবাই এই চারটা শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। হয় সে উৎপাদক, দুঃখিত, হয় সে জমির মালিক, না হয় সে শ্রমিক, না হলে সে মূলধনের মালিক, না হলে সে সংগঠক। তো সারা বাংলাদেশে সবার যা আয়, সব আয়টা কোনো না কোনোভাবে এই চারটা ভাগের মধ্যে পড়ে। যেমন সকল সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী সবাই কিন্তু আসলে মজুরি নেয়। এখন যাদের জমি জমির মালিক, তারা নেয় হচ্ছে খাজনা, যাদের যন্ত্রপাতি তারা নেয় হচ্ছে সুদ, এবং যিনি দায়িত্ব নিয়ে কাজটা করেন উনি নেয় হচ্ছেন মুনাফা। অর্থাৎ আমরা যদি এই চার ধরনের আয়ের বাইরে আর কোনো ধরনের আয় নেই। আমি ধান চাষের মাধ্যমে জিনিসটা পরিষ্কার করেছি। ধান চাষ কেবল নয়, সব ধরনের উৎপাদনের ক্ষেত্রে এই চার ধরনের আয়ের বাইরে কোনো আয় নেই। তাহলে আমি যদি এই চার ধরনের আয় যদি সবগুলো আলাদা আলাদাভাবে যোগ করি, তাহলে আসলে বাংলাদেশে কোনো মানুষের আয় বাদ যাবে না। তাহলে এই জন্যই এটাকে, এই যে প্রত্যেকের আয়, আমাদের দেশের নাগরিক যারা, তাদের সবার যদি আমি খাজনা, আমি তাদের সবার প্রাপ্য যদি মজুরি, তাদের সবার প্রাপ্য মূলধনের সুদ, তাদের সবার প্রাপ্য মুনাফা যদি আমি নিয়ে যোগ করি, তাহলে সেটাই হবে জাতীয় আয়। জাতীয় আয়কে আমরা আগে যেটা দেখলাম যে সামেশন আর সামেশন ডব্লিউ, যে এই যে সূত্রটা দেখলাম সেটা ছিল আয়ের দৃষ্টিকোণ থেকে। আবার আমরা জাতীয় আয়কে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। ব্যয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে জাতীয় আয় জি এন আই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম প্লাস আর মাইনাস পি। এখন প্রশ্ন হচ্ছে আমরা সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম এই পর্যন্ত আমরা জানি, কিন্তু আর মাইনাস পি এই বিষয়টা কি, এটা একটু দেখি। আর হচ্ছে আর ফর রিসিপ্টস, অর্থাৎ আমরা যেই পরিমাণ বিদেশ থেকে যে পরিমাণ জিনিসপত্র, যে পরিমাণ আমাদের শ্রমিক বা আমাদের কোনো মূলধন বা আমাদের কোনো বিনিয়োগের কারণে বিদেশ থেকে যে পরিমাণ অর্থ বা আমরা যেই আয়টা পাই, সেটা হচ্ছে আর। আর আমাদের থেকে আমরা যদি বিদেশে যে পরিমাণ যে পরিমাণ অর্থ আমাদেরকে দিতে হয় বিদেশিদেরকে, সেটা হচ্ছে আমাদের পি। পিটা হচ্ছে এরকম, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, বাংলাদেশে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের আয় যেই দেশের নাগরিকদের মূল যেই কোম্পানিটা যেই দেশে মূল, যেখানে সেখানেই কিন্তু অনেকটা লভ্যাংশ চলে যায়। তাহলে এই যে চলে যায়, এটা হবে পি, আমাদের পে করতে হয়। আর আমরা যদি কোথাও থেকে টাকা, আমরা অর্থ পাই, সেটা হচ্ছে আয়, সেটা আমাদেরকে নিয়ে আসতে হয় রিসিপ্টস। আর পি হচ্ছে পেমেন্ট, আমাদের পেমেন্ট যেটা করতে হয় সেটা বাদ দিতে হবে, আর রিসিপ্ট যেটা করে সেটা আমাদেরকে যোগ করতে হবে।
আমরা এখন আরেকটা ধারণা দেখব, সেটা হচ্ছে নিট জাতীয় আয় বা এনএনআই। আমরা দেখতে পাচ্ছি যে এনএনআই একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, জিএনআই থেকে মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয় ব্যয় বাদ দিলে যা থাকে তাই নিট জাতীয় আয়। অর্থাৎ আমার মোট জাতীয় আয় থেকে মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, অর্থাৎ যখন আমরা কোনো যন্ত্রপাতি, কোনো কারখানা, কোনো সাজ সরঞ্জাম ব্যবহার করি, এগুলো ব্যবহার করার মাধ্যমে এদের আয়ুষ্কাল হ্রাস পায়, এদের ক্ষমতা হ্রাস পায়, এরা নষ্ট হয়, কোনো যন্ত্রপাতি নষ্ট হয়। এই যে নষ্ট হয় বা এদের আয়ুষ্কাল হ্রাস পায়, এই বাবদ যে ক্ষয়ক্ষতিটা হয়, এটা এটা আমার আয় থেকে বাদ দিতে হয়। কারণ এটা এটা বাদ না দিলে পরবর্তী সময়ে যখন একেবারেই যন্ত্রটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আমার আবার যন্ত্র কিনতে হবে। অর্থাৎ আমার উৎপাদনের হচ্ছে সেটা পজিটিভ, কিন্তু আমার যে ক্ষয় হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ জিনিসটা অবশ্যই উৎপাদনের পরিমাণ থেকে বাদ দিতে হবে। অবচয়জনিত ব্যয়, অবচয় ব্যয়টা কি? অবচয় হচ্ছে ব্যবহারের মাধ্যমে যদি কোনো জিনিসের ক্ষয়ক্ষতি হয়, নষ্ট হয়, সেটা হচ্ছে অবচয়। আর যদি আমরা কোনো ব্যবহার না করে বা কোনো বাজেভাবে কোনো জিনিস নষ্ট করে ফেলি, তাহলে সেটা হবে অপচয়। অপচয় আর অবচয় কিন্তু এক না, ছাত্ররা এটা ভুল করে, সেই জন্য আমি এই বিষয়টা উল্লেখ করলাম যে অবচয় হচ্ছে ব্যবহারের মাধ্যমে কোনো জিনিসের আয়ুষ্কাল কমে যাওয়া, কোনো জিনিস নষ্ট হওয়া, কোনো জিনিসের যে ক্ষয়ক্ষতি, সেটা হচ্ছে অপচয়। তাহলে নিট জাতীয় আয় এনএনআই ইকুয়াল টু জিএনআই মাইনাস সিসিএ অথবা ডিসি, ডিপ্রিসিয়েশন কস্ট। এটাকে বলা হয়, আমরা একটু ইলাবোরেশনটা আছে দেখে নিতে পারি। সিসিএ হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, মানে হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন, আর কনজাম্পশন মানে ভোগ, অ্যালাউন্স মানে হচ্ছে বরাদ্দ। অর্থাৎ এটিকে বলা হয়, বাংলায় বলা হয় মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। আর ডিসি হচ্ছে ডিপ্রিসিয়েশন কস্ট, অর্থাৎ আমার অবচয়জনিত ব্যয়। কোনো দ্রব্য সামগ্রী ব্যবহার করে তার যে ক্ষতিটা হয়, সেটা হচ্ছে অবচয়জনিত ব্যয়। আমরা সামগ্রিক আয় বা জাতীয় আয়ের পরিমাপের অনেকগুলো পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে হচ্ছে উৎপাদন পদ্ধতি। আমরা অলরেডি পদ্ধতিটা নিয়ে আলোচনা করেছি যে একটা দেশের মধ্যে, একটা দেশের নাগরিকদের কর্তৃক যেই পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত হবে, তার আর্থিক মূল্য হচ্ছে জিএনআই। সূত্রটা আমরা আগে দেখেছি, x1 p1 প্লাস x2 p2 প্লাস x3 p3 প্লাস xn pn, সংক্ষেপে এটাকে বলা হয় সামেশন আই ইকুয়াল টু 1 to n xi pi। আমি বলেছিলাম যে এই জন্য এক্ষেত্রে দেশের নাগরিকগণ, দেশের অভ্যন্তরে বা বাইরে যেখানে উৎপাদন করুক, তাদের দ্বারা উৎপাদিত দ্রব্য সামগ্রীগুলোর জন্য এই সূত্রটা, এইটা ব্যবহার হবে। আরেকটা হচ্ছে আয় পদ্ধতি। আয় পদ্ধতি আমি বলেছি যে আমাদের দেশের সকল নাগরিকদের আয়, এটা কিভাবে আসতে পারে? আয়টা আসতে পারে সামেশন আর মানে হচ্ছে সকল খাজনার যোগফল, সামেশন ডব্লিউ মানে হচ্ছে সকল মজুরির যোগফল, সামেশন আই মানে হচ্ছে সকল সুদের যোগফল, সামেশন পাই মানে হচ্ছে সকল মুনাফার যোগফল। এইগুলো যোগ করার পরে তার থেকে বাদ দিতে হবে টিপি। টিপি মানে হচ্ছে হস্তান্তর পাওনা। আমরা সরকারের কাছ থেকে অনেক অনেক সময় সরকার অনেক সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম চালায়, যেমন এই যে এখন করোনার সময়ে সরকার অনেক ত্রাণ দিচ্ছে। এই ত্রাণ দেওয়ার ফলে যে লোকটা ত্রাণ পাচ্ছে, ওনার আয় হচ্ছে, এটাকে আমরা আসলে জাতীয় বলতে পারবো না, এটা আয় আয় বলতে পারবো না, কারণ হচ্ছে উনি এটা অর্জন করেননি।
তো এই ধরনের আয়গুলোকে বলা হয় হস্তান্তর পাওনা, যেখানে কোনো উৎপাদন হয় না, শুধুমাত্র হাত বদল হয়। সেই ধরনের থেকে যে আয়টা হয় সেই আয়টা বাদ দিতে হবে, সেই আয়টা আসলে জাতীয় আয় হিসেবে গণ্য করা যাবে না। এরপর আসছে ব্যয় পদ্ধতি। আগেও আমরা ব্যয় পদ্ধতি দেখেছিলাম। ব্যয় পদ্ধতি হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম প্লাস আর মাইনাস পি, এটা দেখেছি আমরা। এবং সর্বশেষ আমরা এখন আমরা একটু পিছনে ফিরতে হবে, এর পিছনে একটু আলোচনার বাকি আছে। আমরা যেই পদ্ধতিতেই জাতীয় হিসাব বিবেচনা করি না কেন, হিসাব করি না কেন, জাতীয় আয়ের পরিমাণ সমান হবে। কারণ হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে উৎপাদন ছাড়া কোনো আয় হয় না। অর্থনীতিতে উৎপাদন ব্যতিরেকে কোনো আয় হয় না। এখন প্রশ্ন হলো যে একজন শিক্ষক তাহলে কি উৎপাদন করেন? একজন শিক্ষক সেবা উৎপাদন করেন। তাহলে একজন পুলিশ, উনি কি উৎপাদন করেন? উনিও সেবা উৎপাদন করেন। একজন প্রশাসক, উনিও সেবা উৎপাদন করেন। এখন এই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ওনারা আসলে কোনো উৎপাদন কাজের সাথে জড়িত না, কিন্তু আসলে প্রকৃত অর্থে ওনারা উৎপাদন কাজের সাথে জড়িত। আমার একজন কারখানার শ্রমিক যেমন ওনার শ্রম দেন, মজুরি পান, একজন সরকারি পদস্থ কর্মকর্তা, একজন শিক্ষক, উনিও ওনার শ্রম দেন এবং মজুরি পান। অর্থনীতির ভাষায় মজুরি বলা হয় সবকিছুকে, এখানে সম্মানী বলার সুযোগ নেই। অর্থাৎ যে যত বড় পজিশনে চাকরি করুক না কেন, উনি আসলে শ্রম দেন এবং শ্রমের বিনিময়ে মজুরি নেন। এবং যারা ব্যবসা করেন, উনি যদি সংগঠক হন, উনি নেন মুনাফা। এখন যার জমির মালিক, ভূমি বলতে জমি, জলাশয় ইত্যাদি প্রাকৃতিক সম্পদ, উনি যেসব কিছুর মালিক, উনি আসলে ওইগুলো বাবদ যে অর্থটা পান এটা হচ্ছে খাজনা। এবং যিনি তার মূলধন সামগ্রী বা ওনার সঞ্চয়ের মাধ্যমে বিনিয়োগ করেন, যার কাছ কাছ থেকে বিনিয়োগ করা হয়, যার সঞ্চয় থেকে, ওনাকে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে সুদ। অর্থাৎ আমরা এই চার ধরনের আয়ের বাইরে আমাদের কোনো আয় নেই। এই আয়গুলো কোত্থেকে আসে? আমি আগে উদাহরণ দিয়েছিলাম যে ধান খেতে ধান হয়, ধান হলো 20 মণ, 20 মণ ধানের দাম দিয়েই কিন্তু এই মজুরি, খাজনা সবকিছু মেটানো হয়, মুনাফা সবকিছু দেওয়া হয়। অর্থাৎ এই 20 মণ ধানের যা দাম, তাই তার উপকরণগুলোর আয়। এই জমিতে 20 মণ ধান হলো, এতে যে পরিমাণ আয় হলো, উপকরণগুলো যা আয় করলো সেটা, আর এই ধানগুলো বিক্রি করে যে টাকাটা পাওয়া যাবে সেটা অবশ্যই সমান হবে। অর্থাৎ উৎপাদন পদ্ধতি এবং আয় পদ্ধতিতে জাতীয় আয় পরস্পর সমান। এইগুলো উৎপাদন পদ্ধতি এবং আয় পদ্ধতির কথা। কিন্তু ব্যয় পদ্ধতির কথা আমি আবার বলছি যে উৎপাদন ছাড়া কোনো আয় হয় না, কিন্তু একজনের ব্যয় ছাড়াও আরেকজনের আয় হয় না। আমি আগে উদাহরণ দিয়েছিলাম যে একজন রিক্সাওয়ালাকে আমি আমি রিক্সা চড়ে যেয়ে 20 টাকা দিলাম, আমার 20 টাকা ব্যয়, কিন্তু রিক্সাওয়ালার 20 টাকা আয়। আবার আমি যে সরকারি চাকরিজীবী, আমি সরকার থেকে যে বেতনটা পাই, সেই বেতনটা হচ্ছে আমার আয়, কিন্তু সেটা হচ্ছে সরকারি ব্যয়। এই সরকারি ব্যয় এখানে উল্লেখ আছে, আমরা যদি একটু দেখতে পারি। আমরা দেখতে চাইলে দেখলাম এই যে হচ্ছে সি প্লাস আই প্লাস জি। এই সি হচ্ছে ভোগ ব্যয়, আয় হচ্ছে সরকারি ব্যয়, আয় হচ্ছে বিনিয়োগ ব্যয়, জি হচ্ছে সরকারি ব্যয়। এই বিষয়টা একটু ব্যাখ্যা দাবি রাখে। ভোগ ব্যয় কোনটা আর বিনিয়োগ ব্যয় কোনটা? একজন ব্যক্তি একটা মোটরসাইকেল কিনলো। এই মোটরসাইকেলটা উনি নিজের বাড়িতে যাওয়া আসা করার জন্য, নিজের কর্মস্থলে যাওয়া আসা করার জন্য ব্যবহার করে, তাহলে সেটা হচ্ছে সি, ভোগ ব্যয়। কিন্তু একজন মানুষ একটা পিক আপ কিনলো, সেটাতে মালামাল পরিবহন করে, সেই পিক আপ কেনার যে ব্যয়টা, এটা কিন্তু তার সি হবে না, এটা হবে আই। কারণ এটা উৎপাদন কাজে ব্যবহার করা হচ্ছে। তাহলে কি আমার মনে হয় যে ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়ের ধারণাটা, পার্থক্যটা বুঝতে পেরেছি। এখন জি কোনটা? সরকার কর্তৃক, সরকার যা কিছু কিনে, যা কিছু ব্যয় করে, সবটাই হচ্ছে জি। তাহলে যেহেতু
উৎপাদন ছাড়া আয় হয় না, তাহলে সেই উৎপাদন পদ্ধতি এবং আয় পদ্ধতিতে সমান হবে। আবার যেহেতু আয় আর ব্যয় পরস্পর সমান, সেহেতু তিনটা পদ্ধতি আসলে জাতীয় যেভাবেই পরিমাপ করে না কেন জাতীয় আয়ের পরিমাণ আসলে সমান হবে। আমরা এখন চলে যাচ্ছি সামগ্রিক ব্যয় এই ধারণাটায়। সামগ্রিক ব্যয় কি? একটা দেশে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয়, সেগুলো কেনার জন্য যে ব্যয়টা হয় সেটি হচ্ছে সামগ্রিক ব্যয়। আসলে আমরা এতক্ষণ যেটা দেখছিলাম যে ব্যয়ের দিক থেকে জাতীয় আয়, এটি আসলে সামগ্রিক ব্যয়। তাহলে আমরা যদি সংখ্যাটা একটু খেয়াল করি যে বিনিয়োগকারীগণ, সাধারণ ভোক্তা, ভোক্তা সাধারণ, বিনিয়োগকারীগণ এবং সরকার, তিনটা এজেন্ট। একজন হচ্ছে ভোক্তারা নিজেদের ভোগের জন্য ব্যয় করে, যেমন আমি মোটরসাইকেল কিনলাম, আমি একটা টেলিভিশন কিনলাম, আমি একটা কম্পিউটার কিনলাম, আমি বিস্কিট কিনলাম, আমি আমি শাক কিনলাম, সবজি কিনলাম, এগুলো হচ্ছে আমার ভোগ ব্যয়। এখন বিনিয়োগ ব্যয় কোনটা? যদি আমি উৎপাদনের কাজে ব্যবহার করবো এমন কোনো জিনিস কিনি, তাহলে সেটা হচ্ছে বিনিয়োগ ব্যয়। বিনিয়োগ ব্যয় বিনিয়োগকারীগণ বিনিয়োগ ব্যয় করে, আর সরকার সরকারি ব্যয় করে। সরকার রাস্তাঘাট তৈরি করার জন্য যে ব্যয় করছে, সরকার ছাত্রদেরকে পড়ানোর জন্য যে ব্যয় করছে, ইত্যাদি সবগুলো ব্যয় হচ্ছে সরকারি ব্যয়। এই সবগুলো ব্যয়ের সমষ্টি হচ্ছে সামগ্রিক ব্যয়। আমরা যদি সামগ্রিক ব্যয়ের সূত্র লিখি, তাহলে এ মানে অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। সি এবং আই এবং জি এর ব্যাখ্যা আমি আগিয়ে দিয়েছি। এখন এটা হচ্ছে যদি দুই খাত বিশিষ্ট অর্থনীতি হয়। দুই খাত বিশিষ্ট অর্থনীতিটা কি? যদি আসলে দুই খাত বিশিষ্ট কোনো অর্থনীতি আসলে নেই, কিন্তু আমাদের বিশ্লেষণের সুবিধার্থে আমরা ধরে নিই যে দুই খাত বিশিষ্ট অর্থনীতি ধরে নিই। দুই খাত বিশিষ্ট অর্থনীতি কি হবে? যে যদি দুইটা এজেন্ট থাকে, একটা হচ্ছে পরিবার আর একটা হচ্ছে, আমরা যদি দুইটা এজেন্টের কথা বিবেচনা করি, একটা এজেন্ট হচ্ছে পরিবার আর একটা এজেন্ট হচ্ছে আমার উৎপাদনকারী ফার্ম। পরিবারগুলো ভোগ করবে, এটা হচ্ছে সি। আর ফার্মগুলো ভোগের জন্য, বিনিয়োগের জন্য ব্যয় করবে। পরিবারগুলো করবে হচ্ছে ভোগের জন্য ব্যয়, আর উৎপাদন প্রতিষ্ঠানগুলো করবে হচ্ছে বিনিয়োগের জন্য ব্যয়। এটাকে বলা হচ্ছে দুই সেক্টরের অর্থনীতি। এখন তিন সেক্টরের অর্থনীতি, তিন খাত বিশিষ্ট অর্থনীতি, এখানে সরকার এসে যায়। সি প্লাস আই প্লাস জি, সরকার এসে গেছে। চার খাত বিশিষ্ট অর্থনীতি, চার খাত বিশিষ্ট অর্থনীতিতে আমরা এতক্ষণ আন্তর্জাতিক বাণিজ্য বিবেচনা করিনি। চার খাত বিশিষ্ট অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্যটাও বিবেচনা করা হয়। চার খাত বিশিষ্ট অর্থনীতি দেখতে পাচ্ছি এখানে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। অর্থাৎ সামগ্রিক ব্যয়ের যে ধারণাগুলো, প্রত্যেকটাই আমরা আমাদের জাতীয় আয়ের ব্যয়ের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার যে যখন বিবেচনা করেছি তখন আমরা জেনে গেছি। এখন আমরা এই যে সি দেখলাম এতক্ষণ ভোগ ব্যয়, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি একটি দেশে সাধারণত এক বছরের নির্দিষ্ট সময়, সাধারণত এক বছর উৎপাদিত মোট দ্রব্য সামগ্রী সেবা ক্রয়ের জন্য ভোক্তা সাধারণ যে ব্যয় করে তাই হলো ভোগ ব্যয়। অর্থাৎ দেশের যতজন ভোক্তা আছেন, তারা এই দ্রব্য সামগ্রী কেনার জন্য যে ব্যয়টা করেন সেটি হচ্ছে ভোগ ব্যয়। আচ্ছা, আমরা আরেকটু অগ্রসর হই। ভোগ ব্যয় আয়ের উপর নির্ভরশীল। এটাকে বলা হচ্ছে সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই। সি নির্ভর করে, ভোগ ব্যয় নির্ভর করে আয়ের উপর। এখানে আয়, আমরা আয় বলতে ইনকামের জন্য আয় ব্যবহার করার কথা ছিল, কিন্তু আমরা এখানে সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই কেন বললাম? কারণ হচ্ছে আয় আমরা ইনভেস্টমেন্টের জন্য আয় ব্যবহার করে ফেলেছি।
সি প্লাস আই প্লাস জি। তাহলে আয়ের জন্য কি থাকলো? আমরা আমি কোথাও এটা বইয়ে পাইনি, তবে আমার ধারণা ইয়েল্ড, ইয়েল্ড শব্দের অর্থ হচ্ছে উৎপাদন। ওয়াই আই ই এল ডি, ইয়েল্ড শব্দের অর্থ হচ্ছে উৎপাদন। এই জন্যই সম্ভবত আয়ের ক্ষেত্রে ওয়াই ব্যবহার করা হয়। আমরা ভোগ ব্যয়কে দুটি অংশে ভাগ করা যায়, আমরা সেই ভাগগুলো একটু দেখব। ভোগ ব্যয়ের দুই ভাগ, একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ ব্যয় আর একটা হচ্ছে প্ররোচিত ভোগ ব্যয়। স্বয়ংভূত ভোগ ব্যয় এবং প্ররোচিত ভোগ ব্যয় বিষয়গুলো আমরা একটু বিস্তারিত দেখব। স্বয়ংভূত ভোগ ব্যয় কি? যে ভোগ ব্যয় আয়ের উপর নির্ভরশীল নয়, আয় শূন্য হলেও যে ভোগ ব্যয় বজায় থাকে, তাই হচ্ছে স্বয়ংভূত ভোগ ব্যয়। তাহলে আয়ের উপর নির্ভরশীল নয় এরকম ভোগ ব্যয়গুলো হচ্ছে স্বয়ংভূত ভোগ ব্যয়। অর্থাৎ তাহলে আয় না থাকলে মানুষ ভোগ করবে, খরচ করতে করবে, এটা প্রশ্ন আসতেই পারে। এই স্বয়ংভূত ভোগ ব্যয় মানুষ করে আসলে, মানে মানুষের এমন কিছু নিত্য প্রয়োজনীয় ব্যয় যেগুলো না করলেই তার নয়, জীবন ধারণের জন্য যে ব্যয়গুলো থেকে করতেই হয় অবশ্যম্ভাবী। এই স্বয়ংভূত ভোগ বজায় রাখার জন্য সে কি করতে পারে? সে অতীতের সঞ্চয়গুলো খরচ করতে পারে। যেমন এখন করোনার সময়ে অনেকেরই আয় রোজগার নাই, কমে গেছে। তাহলে কি করবে? সেই আয় রোজগার যাদের নেই, তারা তাদের অতীতের যদি কোনো সঞ্চয় থাকে সেগুলো খরচ করবে, অথবা সে ঋণ করবে, অথবা অন্য কোনো হস্তান্তর পাওনা পাবে। যেমন সরকারের কাছ সরকার দুস্থ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকদেরকে সরকার ত্রাণ সহায়তা করছেন। এই ধরনের কোনো কিছু পাওনার মাধ্যমে তাকে ব্যয় নির্বাহ করতে হবে। এই এই যে ত্রাণ সরবরাহ, সেটা আসলে সেটা স্বাভাবিক সময়ের বিষয় না। তো স্বাভাবিক সময়ের বিষয় হচ্ছে যে ভোক্তা সাধারণ সে তার অতীতের সঞ্চয় থেকে অথবা ঋণ করে সে তার যে ভোগটা বজায় রাখতেই হবে, এর জীবন ধারণ করতে গেলে এই ভোগটা তাকে করতেই হবে। এই ধরনের ভোগটাকে বলা হচ্ছে স্বয়ংভূত ভোগ। আমরা যদি একটু চিত্রে দেখি তাহলে স্বয়ংভূত ভোগটা হচ্ছে আয়ের বিভিন্ন স্তরে Y1 Y2 Y3 Y4, ভোগের কোনো পরিবর্তন হয় না। ভোগ সি এ ছিল, যা ছিল তাই আছে। এটি হচ্ছে আমার স্বয়ংভূত ভোগ। আয়ের পরিবর্তন হয়েছে কিন্তু ভোগের কোনো পরিবর্তন হয়নি। এবার আমরা দেখব হচ্ছে প্ররোচিত ভোগ। প্ররোচিত ভোগের সংজ্ঞাটা আমরা দেখি। যে ভোগ ব্যয় আয়ের উপর নির্ভরশীল, আগেরটা ছিল নির্ভরশীল নয় কিন্তু এবার এটা হচ্ছে নির্ভরশীল। আয় শূন্য হলে যেই ভোগ ব্যয়ও শূন্য হয়, আয় বাড়তে থাকলে ভোগ ব্যয়ও বাড়তে থাকে, তাই প্ররোচিত ভোগ ব্যয়। অর্থাৎ আয় বাড়লে যে ভোগ ব্যয় বাড়ে সেটি হচ্ছে প্ররোচিত ভোগ ব্যয়। আয় শূন্য হলে ভোগও শূন্য হবে। তবে আয় যে হারে বাড়ে ভোগ সে হারে বাড়ে না, এটা বলা হচ্ছে। যাই হোক, এই বিষয়টা একটু আমরা ব্যাখ্যা করি। একজন শ্রমিক, ধরলাম আমরা একজন রিক্সা চালক, উনি সারাদিন পরিশ্রম করে একদিন একটা বড় ধরনের একটা বড় ভাড়া পেল বা একটু ইনকাম তার অনেক বেশি হলো। সেই দিন নিশ্চয়ই উনি বাজার থেকে একটু ভালো মাছ, তরি তরকারি বা অন্য একটা কিছু কিনে নিয়ে বাড়িতে নিয়ে ফিরবেন। এই যে আয়ের পরিমাণের উপর যেই ভোগ ব্যয়টা নির্ভর করলো, এইটাই হচ্ছে তার প্ররোচিত ভোগ। আয় বেশি হলে উনি বেশি খরচ করছেন, আয় কম হলে উনি কম খরচ করছেন, এটা হচ্ছে তার প্ররোচিত ভোগ। কিন্তু যে ভোগটা না করলেই নয়, আয় থাকলেও যেটা করা হয়, আয় না থাকলেও যেটা করা হয়, সেটি হচ্ছে আমার স্বয়ংভূত ভোগ। আর প্ররোচিত ভোগটা আয়ের দ্বারা প্ররোচিত হয়, অর্থাৎ আয়ের দ্বারা প্রভাবিত হয়। আয় বাড়লে ভোগটা বাড়ে, কিন্তু আয় যে হারে বাড়ে ভোগটা আসলে সেই হারে বাড়ে না। আমরা প্ররোচিত ভোগের চিত্রটা একটু দেখব। আমরা ভূমি অক্ষে নিলাম জাতীয় আয় বা আয়, আর লম্ব অক্ষে নিলাম ব্যয়। এখন ভোগ ব্যয়ের 100, 200, 300, 400 এই স্কেলগুলো আমি নিলাম। এখন দেখতে পাচ্ছি একটা রেখা, যেটা আয় 100 অবস্থায় ব্যয় 100, আয় 200 হলেও ব্যয় 100, আয় 300 হলেও ব্যয় 100, আয় 400 হলেও ব্যয় 100। এই যে আয়ের বিভিন্ন স্তরে যেটা স্থির থাকে সেটা ছিল আমার স্বয়ংভূত ভোগ ব্যয়। এবার আমরা দেখব প্ররোচিত ভোগ ব্যয়টা কি।
দেখতে পাচ্ছি যে একটা সবুজ রেখা, ঊর্ধ্বগামী সবুজ রেখা যাচ্ছে। আয় যত বাড়ছে ভোগ ব্যয় তত বাড়ছে। আয় যখন 100, ভোগ ব্যয় 75, আয় 200 হলে ভোগ ব্যয় 150, আয় যদি 300 হয় তাহলে ভোগ ব্যয় হচ্ছে 225, আয় 400 হলে ভোগ ব্যয় হচ্ছে 300। এই যে রেখাটা পেলাম এটা হচ্ছে আমার প্ররোচিত ভোগ রেখা, কারণ আয়ের পরিবর্তনের সাথে সাথে এটা পরিবর্তন ঘটে। আর স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ এই দুটাকে যদি আমি একসাথে যোগ করি তাহলে যেটা পাবো সেটি হচ্ছে আমার মোট ভোগ রেখা। আমরা যে খয়েরি রঙের রেখাটা দেখতে পাচ্ছি, এই খয়েরি রঙের রেখাটা হচ্ছে আমার স্বয়ংভূত ভোগ রেখা, সবুজ রঙের রেখাটা হচ্ছে আমার প্ররোচিত ভোগ রেখা, এবং নীল রঙের যে রেখাটা হচ্ছে সেটা হচ্ছে আমার আমার মোট ভোগ রেখা। মোট ভোগ সি কে দুইটা অংশে ভাগ করা হয়। সি এ হচ্ছে স্বয়ংভূত ভোগ আর সি আই হচ্ছে প্ররোচিত ভোগ। এটাকে আবার এইভাবে লেখা হয় সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ আর বি ওয়াই হচ্ছে প্ররোচিত ভোগ, একই কথা। একটা আমরা উদাহরণের মাধ্যমে একটা একটু উদাহরণ দেখতে পারি সর্বশেষ। এটা হচ্ছে সি ইকুয়াল টু 100 প্লাস 0.75 ওয়াই। এটা একটা ভোগ সমীকরণ। এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি 100 সেটা ওয়াই এর দ্বারা নির্ভর করবে না, সেটা হচ্ছে স্বয়ংভূত ভোগ। আর 0.75 ওয়াই আমরা আগে বলে দেখেছিলাম যে বি ওয়াই, বিটা হচ্ছে 0.75 আর ওয়াই তো ওয়াই, তাহলে 0.75 ওয়াই এটা হচ্ছে প্ররোচিত ভোগ। তাহলে মোট ভোগ সি এর দুইটা অংশ, একটা হচ্ছে আমার স্বয়ংভূত ভোগ 100 আর একটা হচ্ছে প্ররোচিত ভোগ 0.75 ওয়াই। তাহলে আমরা একটা তালিকা তৈরি করি। আমরা প্রথম কলামে নিব আয়, দ্বিতীয় কলামে স্বয়ংভূত ভোগ, তৃতীয় কলামে প্ররোচিত ভোগ, এবং সর্বশেষ নিলাম হচ্ছে মোট ভোগ। এখন আয় যদি শূন্য হয়, আমি বলেছিলাম যে আয় শূন্য হলেও স্বয়ংভূত ভোগ শূন্য হবে না, স্বয়ংভূত ভোগ স্থির থাকবে 100। প্ররোচিত ভোগ কত হবে? প্ররোচিত ভোগ অবশ্যই শূন্য হবে। তাহলে কেন শূন্য হবে প্ররোচিত ভোগ? কারণ প্ররোচিত ভোগ হচ্ছে 0.7, এই যে দেখতে দেখতে পাচ্ছি 0.75 ওয়াই। এখন ওয়াই এর মান যদি আমরা এখানে জিরো বসাই তাহলে কত হবে? 0.75 ইন্টু জিরো, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে গুণফল শূন্য। তাহলে 100 যোগ শূন্য ইকুয়াল টু 100। এটা হচ্ছে আমার মোট আয়। একইভাবে যদি আয় আমার 100 হয় তাহলে স্বয়ংভূত ভোগ আগের মতো 100ই থাকবে, প্ররোচিত ভোগ হবে 75, মোট হবে 175। এখন 200 যদি হয় তাহলে কি হবে এটা আমরা দেখছি। আয় 200 মানে ওয়াই এর জায়গায় 200 বসাবো। ওয়াই এর জায়গায় 200 বসালে 0.75 ইন্টু 200 মানে 150, 150 এবং 100 যোগ করলে হচ্ছে 250। এই 200 বসালাম, 200 বসালে স্বয়ংভূত ভোগ আর একটাই আছে, প্ররোচিত ভোগ 150, আর মোট ভোগ হচ্ছে 150 যোগ 100 ইকুয়াল টু 250। একইভাবে 300 হলে আমরা বের করতে পারি, 400 হলেও বের করতে পারি। এই হচ্ছে আমার, আমি একটা তালিকা তৈরি করতে পারি। আমার সি ইকুয়াল টু 100 প্লাস 0.75 ওয়াই, এটা হচ্ছে একটা ভোগ সমীকরণ। এই সমীকরণ থেকে আমি ওয়াই এর বিভিন্ন মান বসিয়ে একটা তালিকা তৈরি করতে পারি। যাই হোক, আমরা এখন এই তালিকাটা থেকে আমরা একটা চিত্র অঙ্কন করতে পারি, যে কিভাবে এই চিত্রটা অঙ্কন করা যায়। আমরা এখন দেখব, এটাই আমাদের সর্বশেষ। সর্বশেষ আমরা এই চিত্রটাই আঁকবো, এরপরে আমাদের ক্লাস শেষ হবে। এই তালিকাটা আমরা নিয়ে আসছি। এটা এই জায়গাটা লাল হয়ে গেছে কিন্তু এটা আসলে আয়, আয় দেখানোর জন্য দেখানো হয়েছে। তো আমরা ভূমি অক্ষে আগের মতো ভূমি অক্ষে নিব হচ্ছে আয়, এবং লম্ব অক্ষে নিব হচ্ছে ভোগ ব্যয়।
আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। ভোগ ব্যয়, আমরা ভোগ ব্যয়ের স্ক্যান নিলাম। আমরা দেখলাম যে স্বয়ংভূত ভোগটা আবার দেখলাম যে কিভাবে আঁকতে হয়। আয়ের বিভিন্ন স্তরে ঠিকই আছে, এটা স্বয়ংভূত ভোগ সিএ। এখন প্ররোচিত ভোগ যখন আঁকবো, স্বয়ংভূত ভোগ আমি কিভাবে আঁকলাম যে আয় যখন 0 তখন ভোগ 100, 0 সময় 100, 100 সময় 100, 200 সময় 100, 300 সময় 100, 400 সময় 100। এবার আমরা প্ররোচিত ভোগ আঁকবো। প্ররোচিত ভোগ আঁকার সময় প্রথম কলাম এবং তৃতীয় কলাম, অর্থাৎ লাল কলামটা এবং বেগুনি কলামটা আমরা বিবেচনা করব। শূন্যের সাথে শূন্য, এই যে ও বিন্দু, এখানেই শূন্যের সাথে শূন্য। তারপরে 100 সাথে 75, এই যে 100 সাথে 75 ইন্ডিকেট করতেছে দুইটা সবুজ রেখা যেখানে মিলিত হয়েছে। তারপরে হচ্ছে 200 সাথে 150, এখানেও দুইটা সবুজ রেখা মিলিত হয়েছে। তারপরে হচ্ছে 300 সাথে 225, এখানে দুটো সবুজ রেখা মিলিত হয়েছে। তারপরে হচ্ছে 400 সাথে 300, এখানে দুটো সবুজ রেখা মিলিত হয়েছে। তাহলে এই ছিল আমার প্ররোচিত ভোগের তালিকার মধ্যে একটু ভুল আছে, এটা সর্বশেষটা হবে 300, এটা 400 দেওয়া আছে, হবে 300। দেখ, এই বিন্দুগুলো যদি আমি যোগ করি তাহলে যে রেখাটা পাবো সেটি হচ্ছে আমার প্ররোচিত ভোগ। লাল খয়েরি রেখাটা হচ্ছে স্বয়ংভূত ভোগ এবং নীল রেখাটা হচ্ছে প্ররোচিত ভোগ। এখন আমরা যদি মোট ভোগ আঁকি তাহলে শূন্যের সাথে কত হবে? 100, অর্থাৎ প্রথম কলাম এবং চতুর্থ কলাম শূন্যের সাথে 100, তারপরে 100 সাথে 175, 200 সাথে 250, এইভাবে আমরা মোট ভোগ রেখাটাও আঁকতে পারি। আমার আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। প্রথমে একটু যান্ত্রিক ত্রুটির জন্য আমার একটু সবাই একটু ক্লাস শুরু করতে দেরি হয়েছিল এবং শুরু করার পরেও একটু সমস্যা ঘটেছিল, বিঘ্ন ঘটেছিল। যাই হোক, আমার আজকের আলোচনা এই পর্যন্তই। যদি কারো কোনো সমস্যা থাকে, আমি প্রতিদিনই বলি যে কোনো সমস্যা থাকলে বা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানানোর জন্য। এটা পরবর্তী সময়ে সেটা শুধরে নেওয়া বা সেটার ব্যাখ্যা করা যাবে। তো সবাইকে সবার জন্য সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি। আমরা সবাই ঘরে থাকি, সময় চলেই যাবে, সময় কাটবে, আমাদের পড়াশোনাটা করতে হবে। তো আমাদের অনেকেরই সময় কাটে না ব্যস্ততার মধ্যে। আসলে এখন কোনো ব্যস্ততা নেই, ছাত্রদের এখন বাইরে বের হওয়া যাচ্ছে না। তো অযথা অন্য কোনোভাবে সময় নষ্ট না করে বা বোর ফিল না করে পড়াশোনা যদি মনোনিবেশ করা যায় তাহলে আসলে সময়টারও বা উপযুক্ত ব্যবহার হয়, করোনার দুশ্চিন্তা থেকে দূরে থাকা যায় এবং আসলে নিজের ভবিষ্যৎ বুনিয়াদটাও সমৃদ্ধ হয়। আমি যদি সত্যি দেশের জন্য, মানবতার জন্য, যা পৃথিবীর জন্য কিছু করতে চাই তাহলে আগে নিজেকে সমৃদ্ধ করতে হবে। তো আমরা পড়াশোনা করব, নিজেদেরকে সমৃদ্ধ করব, আর অবশ্যই সতর্ক থাকবো, অযথা ঘোরাঘুরি করব না। করোনার সংক্রমণ আমরা রোধ করব। সবার সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।